একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আব্দুল লতিফ স্যার মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আমি আজকে এই অধ্যায়টার প্রথম লেকচার। এই প্রথম লেকচারে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা বাড়ানো নয়, তাহলে চলো আমরা আজকের লেকচারে চলে যাই। অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষ। অভিকর্ষ এই অধ্যায়টি সম্পূর্ণ মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে বিষয়বস্তু। তার মানে প্রথমে আমরা যে জিনিসটাকে জেনে নিব সেটা হলো মহাকর্ষ জিনিসটা কি। ইতিপূর্বে তোমরা নিচের ক্লাসগুলোতে মহাকর্ষ সম্পর্কে জেনে এসেছো। আমি আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি। মহাকর্ষ এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল, বা যে আকর্ষণ, এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। হতে পারে তোমার মঙ্গল গ্রহ, বুধ গ্রহের মধ্যে একটা আকর্ষণ, এটা একটা মহাকর্ষ। চাঁদ আর সূর্যের মধ্যে একটা আকর্ষণ, এটা একটা মহাকর্ষ। তার মানে এখানে মনে করে আমার হাতে একটা মার্কার আছে, আবার এইখানে একটা ডাস্টার আছে, এদের মধ্যে একটা আকর্ষণ বল, এটা হতে পারে মহাকর্ষ বল। এক কথায় মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই হলো মহাকর্ষ বল। এবার এই দুইটা বস্তুর মধ্যে যদি কোনো একটি বস্তু হয় পৃথিবী, তাহলে এই বলটার আরেকটা নিকনেম দেওয়া হয়, সেটা হলো অভিকর্ষ বল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাই হলো মহাকর্ষ বল। তবে দুইটা বস্তুর একটি যদি হয় পৃথিবী, তাহলে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে আমার হাতের এই মার্কারটা আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, এটা কিন্তু অভিকর্ষ বল। তবে অভিকর্ষ বল এক প্রকারের মহাকর্ষও বটে, কেননা পৃথিবী তো মহাবিশ্বের মধ্যেই একটা বস্তু, বা মহাবিশ্বেরই তো একটা অংশ। এই জন্য সব অভিকর্ষ বলই হবে মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ বল অভিকর্ষ নয়। যেমন বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহের মধ্যে যেটা বলেছিলাম, এটা কিন্তু অভিকর্ষ সম্ভব না। পৃথিবী এবং চাঁদের মধ্যে এই আকর্ষণ বলটা, এটা একটা মহাকর্ষ বল, কিন্তু একটা বস্তু যদি পৃথিবী হয় সেটাকে আমরা বলতে পারি অভিকর্ষ বল। তাই বলে পৃথিবী এবং চাঁদ এই বলটা তাহলে কি হচ্ছে, এই বলটুকু তো আমরা মহাকর্ষই বলবো। কেন? যেহেতু কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা একটা অভিকর্ষ। এটা মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ বিষয়বস্তুগুলোকে অভিকর্ষ বলটার প্রভাব বেশি থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাকর্ষ আর অভিকর্ষ সম্পর্কে একটু ধারণা নিলাম। এবার মহাকর্ষের একটা সূত্র আছে, নিউটন, বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র দেন। এটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, যে আপেল গাছের নিচে বসে যখন ছিল তখন আপেল পড়ার এই ভিত্তিটার উপর, আপেল পড়ার উপর ভিত্তি করে এই সূত্রটা আসছে। যাই হোক, এটা অনেক রকম মজার মজার কথা। তা আমরা সেই সূত্রটাকে একটু জেনে নিব। নিউটন বলছেন যে নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র নিউটন এভাবে ব্যাখ্যা করলেন যে দুইটি বস্তু এই মহাবিশ্বে, বস্তু দুইটার ভর যদি হয় m1 আর m2, বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে এই সূত্রটাকে তিনি বলতেছেন যে এদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, এই মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যে যে বল ক্রিয়াশীল হয়, সেই বলের মানটা নির্ভর করবে বস্তু কণাদ্বয়ের ভরে
গুণনফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি নিউটনের সূত্র অনুযায়ী এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণনফলের সমানুপাতিক, অর্থাৎ ভরের গুণনফল যত বেশি হবে আকর্ষণ বলের মান তত বেশি হবে। এটা মজার কথা বলি। মনে করো দুইজন মানুষ, এরা খুবই স্বাস্থ্য সচেতন, এরা এতটাই না খেয়ে খেয়ে থাকে, না খেয়ে থাকতে থাকতে এক একটা এক রকম কঙ্কাল হয়ে গেছে। এই দুইটা ব্যক্তি দুই জায়গায় দাঁড়িয়ে আছে, মনে করো 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল। এবার ভাবো যে অনেক খাবার খায় এইরকম মোটা সোটা মানুষ দুইজন, বা দুইজন রেসলার পালোয়ান, এই দুইজন রেসলার এরকম 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তাহলে কাদের ক্ষেত্রে এই মহাকর্ষ বলটার পরিমাণ বেশি হবে? অবশ্যই রেসলার দুইটা। কারণ কি? দুইজনের ভর অনেক বেশি। দুইজনের ভর অনেক বেশি থাকার কারণে আমরা বলতে পারতেছি তাদের ভরের গুণনফলের পরিমাণ বেশি, সো মহাকর্ষ বলটাও হবে বেশি। আমরা এখানে এটাই বলবো যে ভরদ্বয়ের গুণনফল যত বেশি হবে মহাকর্ষ বলের পরিমাণ তত বেশি হবে, এবং এদের মাঝখানের দূরত্ব যত বেশি হবে বল তত কম হবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সমীকরণ থেকে যদি আমরা সমানুপাতিক তুলে দেই, একটা ধ্রুবক আসে m1 m2 বা d স্কয়ার। এখানে কিন্তু আরেকটি কথা, এই বলটা মহাকর্ষ বলটা সর্বদা বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। মন চাইলেও আমি এখানে তিরিং বিরিং করে ক্রিয়াশীল হবে বল। বল এরকম আঁকা বাঁকা হয়ে নাচতে নাচতে ক্রিয়াশীল হতে পারে না। বল সর্বদা স্ট্রেট লাইন সোজা সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়। তাহলে এই বিষয়টা মনে রাখবা। এবার আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, একটা সমানুপাতিক ধ্রুবক পেলাম, এটা জি, ক্যাপিটাল লেটার জি। এই জি কে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। ইতিপূর্বে তোমরা এর মানটাও জেনে এসেছো, জি সমান 6.673 গুণন 10 টু দা পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা জি এর মান। এই জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কেননা এই মহাবিশ্বের যে কোনো জায়গায় তুমি যাও না কেন জি এর মান অপরিবর্তিত থাকে, এই জন্য এই জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তো আমি এই বিষয়গুলো একটু ধারণা দিলাম, আমি এবার মূল আলোচনার বিষয়ে যাচ্ছি। জি এর মাত্রাটা পড়বা। আমরা যাব হলো মূল জিনিস এই অধ্যায়ের নতুন বিষয়বস্তু, সেটা হলো কেপলারের সূত্র। তো আমি প্রথমে কেপলারের সূত্র নিয়ে একটু আলোচনা করব। কেপলার কি বলেছিলেন? আসলে মহাকাশ নিয়ে অনেক আদিকাল থেকে গবেষণা হয়, সবচাইতে মোটামুটি গ্রহণযোগ্য ধারণাগুলো কেপলার প্রথমে দিয়েছিলেন। আমরা এই কেপলারের ধারণাটা নিয়ে আগে একটু আলোচনা করব। তো সৌরজগতের সেই প্রাচীন কাল থেকেই চিন্তা ভাবনা এই সৌরজগৎ নিয়ে। প্রাচীন কালে যখন এটা নিয়ে বিভিন্ন রকম দার্শনিক বিভিন্ন ভাবে সিদ্ধান্ত দেন, তার মধ্যে একজন ছিলেন টলেমি। টলেমি তিনি একটা তথ্য উপস্থাপন করেন। তার মতে এই মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, এই যা কিছু আছে কেন্দ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। এই তত্ত্বটা কে দিয়েছিলেন? টলেমি। টলেমি এই তথ্য দিয়েছিলেন। এটা প্রায় পঞ্চদশ অর্থাৎ 1500 সাল পর্যন্ত এই তথ্য অনেকটাই কার্যকর ছিল, কিন্তু বিষয়টা ছিল খুবই জটিল। এর পরবর্তীতে কোপার্নিকাস বলেন যে না, এই তথ্য ঠিক হতে পারে না। সূর্যকে ঘিরেই অর্থাৎ সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী, চন্দ্র, অন্য গ্রহগুলা আবর্তনশীল, ঘূর্ণনশীল। তাহলে এই বিষয়টা বললেন কে? কোপার্নিকাস।
পরবর্তীতে এই কোপার্নিকাসের তত্ত্বের উপর ভিত্তি করেই এই মহাবিশ্বের গবেষণাটা নিয়ে আরেকটু গতি পায়। এরপরে টাইক্রো ব্রাহের একজন সহকর্মী ছিলেন, তিনি ছিলেন হলো কেপলার। তিনি এই টাইক্রো ব্রাহের সাথে এই তার সহকর্মী কেপলার এই দুইজন মিলে কিছু তথ্য উপস্থাপন করে। তার মধ্যে কেপলার তার গবেষণালব্ধ কিছু তথ্যটা এইভাবে উপস্থাপন করেন যে তত্ত্বগুলোকে আমরা কেপলারের 3টা সূত্র হিসাবে গ্রহণ করেছি। তাহলে আমরা প্রথম সূত্রটা এবার যাব, কেপলারের সূত্র। তাহলে প্রথমে কেপলারের সূত্রটা পড়ি। কেপলারের সূত্র, প্রথম সূত্র। প্রথম সূত্রটাকে আমরা কিভাবে বলতে পারি? প্রথম সূত্রটাকে আরেকটা নাম দিতে পারি, সেটা হলো কক্ষের সূত্র। কক্ষ, এটা বলা যায় কক্ষের সূত্র। তিনি কক্ষপথ নিয়ে কিছু তত্ত্ব উপস্থাপন করেন। কেপলার বলছেন যে এরকম একটা উপবৃত্তাকার পথ, উপবৃত্ত তো চিনো, কিছুটা পটেটো, আলুর মতো, অর্থাৎ তোমরা বাজারে আলুগুলো দেখছো না, অনেকটা ওইরকম আলুর মতো লম্বা, কিন্তু এর দুইটা কেন্দ্র, আমরা কেন্দ্র বলি না, এটাকে বলবো ফোকাস। এখানে দুইটা ফোকাস থাকে। এটা যদি হয় F1, এটা F2, উপবৃত্তের কেন্দ্র দুইটা বা ফোকাস দুইটা। তাহলে কেপলার বলছেন যে এই দুইটা ফোকাসের যে কোনো একটি ফোকাসে সূর্যকে রেখে, এখানে যদি সূর্য থাকে, এই সূর্যকে রেখে গ্রহগুলো এই উপবৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। কেপলার বলছেন, তার প্রথম সূত্রের ধারণাটা যে সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। একদম বৃত্তাকার পথে কিন্তু ঘোরে না, গ্রহগুলো কি উপবৃত্তাকার পথে ঘোরে। আচ্ছা, এবার দেখো, এটা ছিল তার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র, এই ক্ষেত্রফলের সূত্রে কেপলার কি বললেন? ধরে নাও এই গ্রহটা এ অবস্থানে আছে, তখন এই সূর্য আর গ্রহের মধ্যবর্তী একটা সংযোজক সরল রেখা আঁকলাম। এবার গ্রহটা কি সময় পর এই বি অবস্থানে চলে আসলো, এবারও সূর্য আর গ্রহের একটা সংযোজক সরল রেখা এঁকে নিলাম। তাহলে দেখো, এই গ্রহ আর সূর্যের মধ্যবর্তী সংযোজক সরল রেখা, এটাও সরল রেখা, এটাও সরল রেখা। তাহলে গ্রহটা একটা সময়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। তাহলে এবার দেখো, এখানে একটা ক্ষেত্রফল হলো ক্ষেত্র এ F1B, F1B, এইটুকু একটা ক্ষেত্রফল হলো। তাহলে দেখো, এই F1B একটা ক্ষেত্রফল। এবার আরেকটা স্টেপ দেখো, গ্রহটা ধরলাম কোন এক সময় এইখানে আছে সি বিন্দুতে, ওই টি সময়ে গ্রহটা এবার ডি বিন্দুতে আসলো। এখান থেকে গ্রহটার এখানে যেতে যদি 10 ঘন্টা সময় লাগে, সি থেকে ডি তে আসতেও 10 ঘন্টা সময় লেগেছে। এই একই টাইম ধরে গ্রহের অবস্থানটা আমরা মার্কিং করেছি। তাহলে এই সি আর এই ডি, এই দুটো সংযোজক সরল রেখা আঁকলাম আবার সূর্য থেকে। তাহলে এবার একটা ক্ষেত্র হচ্ছে, এইখানে দিচ্ছি ক্ষেত্র সি F1D। এবার কেপলার বলছেন যে
সূর্যকে কেন্দ্র করে আবর্তনরত গ্রহগুলো একটি নির্দিষ্ট সময়ে এই গ্রহ আর সূর্যের সংযোজক যে সরল রেখা আছে, সরল রেখাটা নির্দিষ্ট সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এই F1 সংযোজক সরল রেখাটা আর এই BF1 সংযোজক সরল রেখার মধ্যবর্তী যে জায়গাটুকু আছে, এইটুকু অতিক্রম করতে গ্রহের যে সময় লেগেছে ওই একই পরিমাণ সময়ে সি থেকে ডি তে যখন আসছে তখন সি F1D এই ক্ষেত্রফলটুকু সমান হবে। অর্থাৎ এই দুই ক্ষেত্রফল সমান হবে। এইটা হলো কেপলারের দ্বিতীয় সূত্র, যে সূর্য এবং গ্রহের সংযোজককারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এইটা হলো কেপলারের দ্বিতীয় সূত্র। এবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে এখানে গেল, এর থেকে বি পর্যন্ত ডিসটেন্স যতখানি, সি থেকে ডি পর্যন্ত ডিসটেন্স তো তার কম হলো, তাহলে ক্ষেত্রফল কেমনে সমান হবে? এখানেও তো আরো বেশি যাওয়ার কথা, কিন্তু যায়নি। এর কারণ হলো যখন উপবৃত্তাকারে ঘোরে, খেয়াল রেখো, যখন উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে সূর্যের চারপাশে গ্রহগুলো সূর্যের যত নিকটে আসতে থাকে এর বেগ তত বাড়তে থাকে। সূর্যের যত নিকটে আসে এর বেগ তত বাড়ে, আর যখন দূরে চলে যায় তখন বেগ ধীরে ধীরে কমে। তাহলে এই গ্রহটা যখন ঘুরবে, ঘোরার সময় দেখো এখান থেকে এরকম দ্রুত ঘুরে ওখান থেকে ধীরে এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে। খেয়াল করছো যে এখানে এসে বেগটা তার বেড়ে যাবে, তারপরে থেকে ধীরে 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 কমতে কমতে আবার বাড়বে। এই জন্য এই কাছে আসলে দূরত্বটা বেগ বাড়বে, দূরত্ব বেশি অতিক্রম করবে, ফলে ক্ষেত্রফল যা হবে। দূরে গেলে বেগ কমবে, দূরত্ব কম অতিক্রম করবে, এই জন্য ক্ষেত্রফল সমান হবে। এটা হলো কেপলারের দ্বিতীয় সূত্র। এবার আমরা চলে আসবো কেপলারের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র জানার আগে আমরা একটু বিষয় জেনে নেব, পরাক্ষ এবং অর্ধপরাক্ষ কি। এইটা আমাদের একটা উপবৃত্তাকার কক্ষপথ। এই কক্ষপথের এটাও ফোকাস, এটাও ফোকাস। এই দুটো ফোকাসের সংযোজককারী সবচেয়ে সরল রেখা, এটা এই উপবৃত্তাকার পথের সবচাইতে বৃহত্তম জ্যা। উপবৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যাটা এই দুই ফোকাসকে কেন্দ্র করে বা ফোকাস বিন্দু দিয়ে গমনকারী জ্যাটা। তাছাড়া এই যে আরো জ্যা আঁকা যায়, অনেক আঁকা যায়, তার মানে সবচেয়ে বৃহত্তম যে জ্যা এটাকে বলা হয় পরাক্ষ। উপবৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যাকে বলা হয় পরাক্ষ। আর অর্ধপরাক্ষ কি? আমরা বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যাকে বলতাম কি? ব্যাস। ব্যাসের অর্ধেককে বলতাম ব্যাসার্ধ। তাহলে উপবৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় পরাক্ষ, তার অর্ধেককে বলা হবে অর্ধপরাক্ষ। এবার তৃতীয় সূত্র বা আবর্তনকালের সূত্র। তৃতীয় সূত্র বা আবর্তনকালের সূত্রে, এই সূত্রে কেপলার বলছেন যে একটি গ্রহ সূর্যের চারপাশে সম্পূর্ণ এক পাক ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় আবর্তনকাল। এক পাক ঘুরে আসতে যে সময় তাকেই বলা হয় আবর্তনকাল। তাহলে একটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের, যে কক্ষপথ দিয়ে ঘুরতেছিল এই কক্ষপথের অর্ধপরাক্ষকে এ দিয়ে প্রকাশ করা হয়। এই এখান থেকে মনে করো এইটু অর্ধপরাক্ষ, মাঝখান থেকে এ। অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে কেপলার তার তৃতীয় সূত্র বলতেছে যে সূর্যের চারপাশে আবর্তনকারী কোন গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের
ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। এখন যদি আমি এই সমানুপাতিক তুলে দেই তাহলে এখান থেকে লেখা যায় টি ওয়ান স্কয়ার ভাগ এ ওয়ান কিউব টি টু স্কয়ার ভাগ এ টু কিউব সমান সমান ডট 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 এরকম টি এন স্কয়ার ভাগ এ এন কিউব এরকম এন সংখ্যক বার। প্রত্যেক ক্ষেত্রে এই অনুপাতটা কি আসবে? আমার ধ্রুবক আসবে, সবার ক্ষেত্রে সমান। এটাকে আমরা লিখব একবারে ধ্রুবক। এই ছিল হলো কেপলারের সূত্র। এটা ছিল তাহলে আমরা কি পেলাম? কেপলারের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার কেপলারের সূত্রটা এইটা আমরা একটা রাশিমালা তো পেলাম যে টি স্কয়ার সমানুপাতিক এ কিউব। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে এই কেপলারের সূত্রের একটা সম্পর্ক দেখাতে চাই, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিভাবে কেপলারের সূত্র পাওয়া যায় এই বিষয়টা আমরা এবার একটু দেখাবো। নিউটনের মহাকর্ষ সূত্র হতে কেপলারের সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কেপলারের সূত্রটা প্রতিপাদন করব। তাহলে আমি একটা সৌর মডেলটা এঁকে নিই। এইখানে ধরে নাও একটা সান আছে, এটা সান। এই মামার ভর হলো এম। আমরা তো কি বলি? সূর্য মামা, চাঁদ মামা। তাহলে এম তে মামা মনে করো না, এম তে হলো মাস। সূর্য অনেক বড়, এই জন্য ওর ভরটাকে আমরা বড় হাতের এম দিয়ে ধরলাম। এবার এই সূর্যের চারপাশে একটা কক্ষপথে একটা প্ল্যানেট পিচ্চি, পিতে প্ল্যানেট পিচ্চি, এই জন্য পি লিখলাম না, তা না, প্ল্যানেট থেকে পি। এখানে একটা প্ল্যানেট বা গ্রহ আছে। এই গ্রহ এটা ছোট সূর্যের তুলনায়, এই জন্য এর ভরটা ধরলাম স্মল এম। এখন দেখো এই সূর্য থেকে এই গ্রহের একটা ডিসটেন্স আছে। এই গ্রহের ডিসটেন্সটা কতখানি? এই কক্ষপথের ব্যাসার্ধ যতখানি। তাহলে আমরা এই ডিসটেন্সটাকে ধরলাম আর পরিমাণ। তাহলে এখন দেখো সূর্য আর এই গ্রহের মধ্যে তো একটা ভালোবাসা আছে, দুজনের প্রতি দুজনের একটা টান আছে। এটাই হলো মহাকর্ষ ভালোবাসা, অর্থাৎ মহাকর্ষ টান, তার মানে মহাকর্ষ বল। তাহলে আমরা এখান থেকে মহাকর্ষ সূত্র থেকে পাই Fg এটা সমান জি বড় এম এই ছোট এম ডিভাইডেড বাই মাঝখানের দূরত্ব আর স্কয়ার। এটা মহাকর্ষ সূত্র থেকে আমি সূর্য আর ওই গ্রহটার মধ্যবর্তী মহাকর্ষ বলের মানটা পেয়ে গেলাম। এবার দেখো এই গ্রহটা যখন বৃত্তাকারে ঘূর্ণনশীল আছে তখন এর একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি হবে। এবার বৃত্তাকারে কোনো বস্তু ঘুরলে তার ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের অভিমুখে একটা বল সৃষ্টি হয়। তাহলে এবার গ্রহটির কেন্দ্রমুখী বল কতখানি হয়? Fc সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার ভাগ r। হোয়াট ইজ v? v কি? v এই গ্রহটা যে বেগে গতিশীল আছে, ধরলাম এদিকে ঘুরতেছে, এটা হলো তার বেগ v, গ্রহটার বেগ v। তাহলে এখন দেখো এই কেন্দ্রমুখী বলের কারণে গ্রহটা সূর্যের দিকে চলে আসার কথা, তাহলে সব গ্রহই তো যে সূর্যে গিয়ে জমাট বাঁধতো, আশ্রে পড়তো, কিন্তু সেটা তো হয় না। এটা না হওয়ার কারণ কি? কেন্দ্রমুখী বল যতখানি হয় ঠিক ততখানি কেন্দ্র বিমুখী বল হয়। এবার
এই কেন্দ্রবিমুখী বলটা বাইরের দিকে সৃষ্টি হয়। তাহলে কেন্দ্রবিমুখী বল বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে গ্রহটা, আর মহাকর্ষ বলের কারণে আবার ভিতরের দিকে থাকার চেষ্টা হয়। তাহলে এই মহাকর্ষ বল আর কেন্দ্রমুখী বল যখন সমান হয় তখন এই গ্রহটা আর কোনো দিকেই যায় না, ওই নির্দিষ্ট কক্ষপথেই আবর্তন করতে থাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং সাম্যাবস্থায় এখান থেকে লেখা যায় FC সমান FG বা mv স্কয়ার ভাগ r সমান সমান এটা g m ভাগ r স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে একটু কাটাকাটি করো, কিছু ভাগ করো, m ভাগ হয়ে যাবে, আবার এই r আর একটা ভাগ গুণন করে দিলে কেটে যাবে। তাহলে এই পাশে থাকতেছে v স্কয়ার আর এখানে থাকে g m ভাগ r স্কয়ার। এখন এই বেগ কত আমরা কিন্তু বেগ জানি না, এবার আমরা বেগের একটা হিসেব আসি। বেগ সমান দূরত্ব ভাগ সময়। দেখো গ্রহটা যদি এক পাক ঘুরে আসে তাহলে কতটুকু দূরত্ব যাবে, তাহলে v সমান এক পাক ঘুরে আসলে দূরত্ব হবে 2 পাই r। এই কক্ষপথের পরিধির সমান, সম্পূর্ণ এক পাক ঘুরতে গেলে কক্ষপথের পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে হবে। কতখানি, এইখান থেকে ঘুরে এইটুকু পরিধির সমান দূরত্ব। এই এক পাক ঘুরে আসতে যে সময় লাগে সেই সময়টাকে কি বলি, আবর্তনকাল বা পর্যায়কাল। তাহলে একবার আবর্তন করে আসলো সেই সময়টা আবর্তনকাল t। তাহলে এখন দেখো এই মানটা যদি এখানে বসিয়ে দেই, বা তাহলে 2 পাই r ভাগ t তার উপর স্কয়ার সমান g m ভাগ r স্কয়ার। আমি একটু মুছে আর একটু উপর থেকে লিখি। এখন দেখো এই v এর মানটা এখানে বসালাম, আমি একবার স্কয়ার করে দিই। 4 পাই স্কয়ার r স্কয়ার ভাগ t স্কয়ার সমান সমান g m ভাগ r স্কয়ার। এবার একটু r গুণ করো, এই g m t স্কয়ার সমান সমান এটা 4 পাই স্কয়ার r স্কয়ার বা t স্কয়ার, আমি সরি r স্কয়ার, আর এই এখানে একটা r স্কয়ার ছিল না, r ছিল একটা, আর একটা r চলে গিয়ে r ছিল, তাহলে এটা আমার r, এটা আসবে r কিউব। তাহলে দেখো এবার তাহলে t স্কয়ার রেখে দিলাম 4 পাই স্কয়ার ভাগ g m ইনটু r স্কয়ার, r স্কয়ার একটু আলাদা করে রাখলাম। এবার সুতরাং t স্কয়ার 4 পাই g m, এটা বড় হাতে নেন, এই সবই কি ধ্রুবক, এই সবগুলোই ধ্রুবক। তাহলে এই ধ্রুবক আর সমান চিহ্ন যদি তুলে দেই তাহলে সমানুপাতিক r কিউব। r হলো কি এই কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে আমরা ওখানে অর্ধ পরাক্ষ বলেছি। তার মানে আমরা নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রটা প্রতিপাদন পেয়ে গেলাম। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা আজকের লেকচার এ পর্যন্তই। আমি পরবর্তী লেকচারে আবার অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব। অভিকর্ষ ত্বরণের আলোচনাটা আরো গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে মূল একটা বিষয় অভিকর্ষ ত্বরণ, আমরা সেটা নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি দেখবে এবং পাশাপাশি অবশ্যই অবশ্যই পাঠ্য বই থেকে অধ্যয়ন করবে, এবং যদি বুঝতে কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে ভিডিওর নিচে কমেন্ট করবে, আর পরবর্তী লেকচারে সেই কমেন্টগুলোর উপর ভিত্তিতে প্রশ্ন থাকলে আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আরেকবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।